বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হলঙ্গা কলেজে আয়োজিত আজকের অ্যাকাউন্টিংয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব অ্যাকাউন্টিং রিলেটিং টু ব্যাংকরাপসি অ্যান্ড লিকুইডেশন, অর্থাৎ দেউলিয়া এবং অবসায়ন সংক্রান্ত হিসাব রক্ষা। এখন দেউলিয়া শব্দটা হবে যারা এক মালিকানা কারবার বা ব্যক্তির ক্ষেত্রে, আর অংশীদারির ক্ষেত্রে লিকুইডেশন শব্দটা ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যদি কোনো ব্যক্তি যদি কী হয়ে যায়, দায় দেনা পরিশোধ করতে অক্ষম হয়, তাহলে আমরা তাকে বলবো দেউলিয়া বা ব্যাংকরাপ্ট, এবং তার যে কাজটা এটাকে বলবো ব্যাংকরাপসি বা দেউলিয়া। আর যদি কোনো অংশীদার কারবারের কোনো অংশীদার ব্যক্তিগতভাবে উপযুক্ত আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হয়, তাহলে সেই অংশীদারি ফার্মের যে বিলোপ সাধন হয় তাকে বলা হয় লিকুইডেশন। তাই লিকুইডেশন হচ্ছে অংশীদারি কারবারের জন্য, আর ব্যাংকরাপসি হচ্ছে ব্যক্তির জন্য। এখন কথা বাংলাদেশে যে আইন, সেই আইনে দেউলিয়া আইনে বলা হয়েছে যে বাংলাদেশের দেউলিয়া আইন 9 ধারায় বলা হয়েছে যে দেউলিয়া সংক্রান্ত কার্যাবলী সম্পাদন করলে আদালত কোনো ব্যক্তি বা অংশীদারি কারবারকে দেউলিয়া ঘোষণা করতে পারে। এখন এটা নিয়ে দুইটা দেউলিয়া আইন আছে। একটা হচ্ছে 1909 সালের প্রেসিডেন্সি শহর দেউলিয়া আইন, আর 1920 সালের প্রাদেশিক দেউলিয়া আইন। তবে বাংলাদেশে কিন্তু নতুন করে দেউলিয়া আইন প্রচলিত হয়েছে, সেটা হচ্ছে 1997 সালের দেউলিয়া বিষয়ক আইন বিধিমালা। এই আইন সরকার 15 সেপ্টেম্বর 1997 থেকে কার্যকর করছে, এবং এটাতে 119টা ধারা আছে আর 73টা বিধি আছে। এই হচ্ছে ব্যাপার। তো এখন কথা হচ্ছে যে দেউলিয়া কর্ম কী বা কোন কাজগুলো করলে দেউলিয়া হয়। তার প্রথমটি হচ্ছে, যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বা অন্যত্র তার স্ত্রী, পুত্র, কন্যার নামে বেনামিতে রক্ষিত সকল বা প্রায় সকল সম্পত্তি সাধারণভাবে তার পাওনাদারগণের সুবিধার্থে কোনো তৃতীয় ব্যক্তির নিকট হস্তান্তর করেন। এগুলো খ হচ্ছে, যদি তার পাওনাদারগণের দাবি পরিশোধে ব্যর্থ হন বা বিলম্বিত করার উদ্দেশ্যে তার স্ত্রী, পুত্র, কন্যার নামে বেনামিতে রক্ষিত সম্পত্তি ব্যয়ের অংশ বাংলাদেশ বা অন্যত্র হস্তান্তর করেন। গ হচ্ছে, যদি তার সম্পত্তির অংশ বাংলাদেশ বা অন্যত্র এরূপে হস্তান্তর করেন বা বন্ধক দেন বা দায়বদ্ধ চার্জযুক্ত করেন যে তিনি দেউলিয়া ঘোষিত হওয়ার ক্ষেত্রে এরূপ হস্তান্তর, বন্ধকীকরণ, দায়বদ্ধকরণ বা চার্জ যুক্তকরণ এ আইন বা আপাতত বলবৎ অন্য কোনো আইনের প্রতারণামূলক অগ্রাধিকার হিসেবে ফলবিহীন পরিগণিত হয়। গ নাম্বার হচ্ছে, তার পাওনাদারগণের দাবি ব্যর্থ বা বিলম্বিত করার উদ্দেশ্যে যদি তিনি বাংলাদেশ ত্যাগ করেন বা বাইরে অবস্থান করেন, তার আবাসস্থল বা স্বাভাবিক কর্মস্থল ত্যাগ করেন, অথবা এরূপে আত্মগোপন করেন যে তার পাওনাদারগণ তার সাথে যোগাযোগের সুযোগ বঞ্চিত হয়, ইত্যাদি কাজ করলে, আরও অনেকগুলো আছে আসলে এই ধারায়। তারপরে মানে এই কাজগুলো করলে আসলে সে দেউলিয়া হিসাবে গণ্য হবে আর কি। আর দেউলিয়া কার্যধারার মানে কখন একজন ব্যক্তিকে দেউলিয়া ঘোষণা করা হবে, যখন সে আদালতে নিজেও আবেদন করতে পারবে, অথবা সে যদি এই দেউলিয়াত্ব কাজগুলো করে, তাহলে কি করতে হবে, তাকে দেউলিয়া ঘোষণা করতে হবে। আবার পাওনাদাররাও কিন্তু কী করতে পারবে, আদালতে দরখাস্ত করে তাকে দেউলিয়া ঘোষণার ব্যবস্থা করতে পারবে আর কি। তারপরে এখন যে ব্যাপারটা হচ্ছে যে দেউলিয়া যখন একটা লোক ঘোষিত হবে, তখন কিন্তু সে কি মানে সব সম্পদ তার আসলে বাজেয়াপ্ত হবে না। অব্যাহতিপ্রাপ্ত সম্পদ 32 ধারায় আছে, এই যন্ত্রপাতি যা দেনাদার স্বয়ং ব্যবহার করেন, পরিধেয় বস্ত্রাদি, গৃহস্থালী সরঞ্জাম দেনাদার তার স্ত্রী বা ক্ষেত্রমতো স্বামী, সন্তানাদি ব্যবহার করেন। দেনাদারের অবন্ধকৃত বাসস্থান বা বাসগৃহ যার ভিত্তিমূল্য মেজর আয়তন শহর এলাকায় হচ্ছে 2500 বর্গফুট এবং অন্যান্য এলাকায় হচ্ছে 5000 বর্গফুটের অধিক নয়, তবে এগুলোর দাম 3 লক্ষ টাকার অধিক হওয়া চলবে না। এই হচ্ছে ব্যাপার। তো দেউলিয়া আদালত তার কার্যক্রম চালানোর জন্য একটা রিসিভার নিয়োগ করবে। রিসিভার তার বিবেচনা মতো প্রয়োজনীয় সংখ্যক নির্ধারিত এলাকা এবং নির্ধারিত শ্রেণীর দেউলিয়া বিষয়ক কার্যধারার ব্যাপারে
কার্যক্রম পরিচালনা করবে। রিসিভার যাবতীয় কার্যক্রম সম্পাদন করে এই দেউলিয়াত্বর কাজটা করবেন এবং রিসিভারকে ফিস দিতে হবে। রিসিভারের ফিস হবে প্রথম 10 লক্ষ টাকা বা তদ অপেক্ষা কম পরিমাণ অর্থের জন্য অনধিক 10% হারে তাকে ফিস দিতে হবে। আর 10 লাখ টাকার বেশি কিন্তু 20 লাখ টাকা 2 কোটি টাকার বেশি নয় এরূপ অর্থের জন্য 5% সমপরিমাণ অর্থ, আর 2 কোটি টাকার অতিরিক্ত যে কোনো পরিমাণ অর্থের ক্ষেত্রে 1% সে ফিস পাবে আর কি। তারপর হচ্ছে সরকার রিসিভার এই ফিস নিয়ে এই দেউলিয়াত্ব কার্যক্রম পরিচালনা করবে। পরিচালনার মধ্যে সে দেখবে যে সরকারের সকল পাওনাটাকে কিন্তু সে অগ্রাধিকার দিবে, অর্থাৎ সরকার যদি কোনো টাকা পায় সেটা সে অগ্রাধিকার ভিত্তিতে শোধ করবে। তারপরে আর্জি দাখিলের অব্যবহিত পূর্ববর্তী 6 মাসের মধ্যে তার যদি কোনো কেরানি, ভৃত্য, মজুর বা শ্রমিক থাকে তাহলে তাদের জনপ্রতি অনধিক 2000 টাকা হারে টাকা তাদের দিবে। তারপর সকল ব্যাংক ঋণকে অগ্রাধিকার দিবে। তারপরে আসবে জামানতবিহীন সকল দাবি। তারপরে যদি অন্য কোনো দাবি থাকে সেটাকে কিন্তু সে পরিশোধ করবে আর কি। আর জামানতবিহীন ব্যাংক ঋণ সম্পূর্ণরূপে বা সকল জামানতবিহীন দাবির 50% পরিশোধের জন্য পর্যাপ্ত বন্টনযোগ্য সম্পদ না থাকলে জামানতবিহীন দাবিসমূহ যাতে ব্যাংক ঋণের অন্তত 50% অনুপাতে পরিশোধ হয় তা কিন্তু উনি অনুপাতে পরিশোধ করবে আর কি। তার প্রশাসনিক ব্যয়, তারপরে রিসিভারের ফিস, এগুলো মেটানোর পরে বন্টনযোগ্য সম্পদ যদি থাকে তখন পর্যাপ্ততা অনুসারে ভাগ করে দিবে আর কি। তাহলে এই হচ্ছে অগ্রাধিকারের বিষয়। তো দেউলিয়া হিসাব রক্ষণের ক্ষেত্রে আমাদের কী কী হিসাব রাখতে হবে? আমাদের প্রথম রাখতে হবে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স, আর দ্বিতীয়ত আমাদের করতে হবে ঘাটতি হিসাব, আর থার্ড আমাদের করতে হবে অ্যাসেট ডিস্ট্রিবিউশন শিডিউল বা সম্পত্তির বিলি বন্টন তালিকা। অ্যান্ড স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সে এটা একদিনের জন্য আসলে প্রস্তুত করা হয়। এটা দুইটা দিক থাকবে, একটা অ্যাসেট দিক, একটা লায়াবিলিটির দিক। অ্যাসেট দিকে থাকবে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাঙ্ক, ক্যাশ উইথ সলিসিটর, স্টক ইন ট্রেড, মেশিনারি, ট্রেড ফিকচার, ফার্নিচার, তারপরে আদার প্রপার্টিস। তারপর বুক ডেপস আসবে, গুড, ডাউটফুল ডেট, 3 রকমের আসবে। তারপর বিল অফ এক্সচেঞ্জ আসবে, সারপ্লাস ফ্রম সিকিউরিটিজ আসবে, ইন হ্যান্ডস ওভার ক্রেডিটার্স ফুললি সিকিউরিটি অ্যাজ পার কন্ট্রাক্ট। তারপরে ডিডাক্ট হবে যে গভর্নমেন্ট ট্যাক্স, স্যালারিজ অ্যান্ড ওয়েজেস, ব্যাঙ্ক লোন ইত্যাদি। তারপরে আর লাইবিলিটিস পাশে আসবে হলো ক্রেডিটার্স ফুললি সিকিউরড, এস্টিমেটেড ভ্যালু থাকবে। তারপরে যে সারপ্লাস থাকে সেটা লেস হবে অ্যামাউন্ট দেয়ার অফ ক্রেডিটার্স পার্টলি সিকিউরড। তারপরে ব্যালেন্স সারপ্লাস ট্রান্সফার টু দ্য অ্যাসেট সাইড অ্যাজ পার কন্ট্রাক্ট, ক্রেডিটার্স পার্টি সিকিউরড লেস এস্টিমেটেড ভ্যালু অফ সিকিউরিটিস। তারপরে গভর্নমেন্ট ট্যাক্স থাকবে অফ সাম নেচার, ডিডাক্ট এক্স পার কন্ট্রা হবে, এখানে নীল হবে টাকাটা। স্যালারি অ্যান্ড ওয়েজেস, এমপ্লয়িজ অ্যান্ড লেবার, ডিডাক্ট এক্স পার কন্ট্রা, ম্যাক্সিমাম হলো 2000 টাকা করে ইচ, এটাও নীল হবে। ব্যাঙ্ক লোন আর ডিডাক্ট এক্স পার কন্ট্রা, এটাও নীল হবে। আনসিকিউরড ক্রেডিটার্স, অল আদার লাইবিলিটিস, তারপরে সাবঅর্ডিনেট ক্লেম, এগুলো সব যোগ করে যেই টাকা আসবে তারপরে দায় পাশ বেশি হবে সেটা হবে ব্যালেন্স রিপ্রেজেন্টস ডিফিসিয়েন্সি। এটা সম্পদ পাশে এই ব্যালেন্সটা বসবে আর কি। তাহলে যে কথাটা মাথায় রাখতে হবে যে প্রথমে ক্রেডিটার্স ফুললি সিকিউর যাবে, তারপরে পার্টলি সিকিউর যাবে, তারপরে সরকারের পাওনা দেনা যাবে, তারপরে কেরানি, বৃত্ত বা মজুরি তাদের পাওনা দেনা যাবে, তারপরে ব্যাংক লোন যাবে, তারপরে জামানতবিহীন পাওনাদার আসবে। তাহলে এইভাবে হচ্ছে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স আমার তৈরি করতে হবে। তারপরে আমাকে করতে হবে ঘাটতি হিসাব, অর্থাৎ কোথায় কোথায় ঘাটতি হইলো। এটা দুইটা দিক থাকে, একদিকে থাকবে হলো লাইবিলিটিস, অ্যাকাউন্ট টাইটেল, অ্যাক্সেস অফ লাইবিলিটিস ওভার অ্যাসেট, তারপরে নেট লস অ্যারাইজিং ফ্রম ক্যারিং অন বিজনেস আফটার ডিডাক্টিং ইউজুয়াল ট্রেড অ্যান্ড এক্সপেন্স, ব্যাড ডেবস, তারপরে এক্সপেন্স ইনকার্ড আদার দেন ইউজুয়াল ট্রেড এক্সপেন্স, সেগুলো হবে হাউস হোল্ড এক্সপেন্স, ড্রয়িংস, ইন্টারেস্ট অন ড্রয়িংস, আদার লস, লস অন রিয়েলাইজেশন অফ অ্যাসেট, লস অন ডিজনার অফ ডিসকাউন্টেড বিল, তারপরে স্পেকুলেশন লস, অ্যাক্সেস অফ প্রাইভেট লাইবিলিটিস ওভার প্রাইভেট অ্যাসেট, লস থ্রো সেটিংস। আর বাম পাশে আসবে
এক্সেস অফ অ্যাসেট ওভার লাইবিলিটিস, ওপেনিং ক্যাপিটাল যা ছিল তার থেকে নেট প্রফিট অ্যারাইজিং অফ আউট অফ বিজনেস আফটার ডিডাক্টিং ইউজুয়াল ট্রেড এক্সপেন্স সেটা আসবে। তারপর ইনকাম ফ্রম আর অথবা প্রফিট ফ্রম আদার সোর্সেস সেগুলো আসবে। প্রথমে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, অ্যাক্সেস অফ প্রাইভেট অ্যাসেট ওভার প্রাইভেট লাইবিলিটিস, প্রফিট অন রিয়েলাইজেশন অফ অ্যাসেটস এটা আসবে। আর ডিফিসিয়েন্সি অ্যাজ পার স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স যেটা ছিল ওইটা আসার পরে দুই পাশ কী হবে, মিলে যাবে। আর এইভাবে আমার এই ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টটা করতে হবে। এই দুইটাই হচ্ছে মেইন অ্যাকাউন্ট আমার। আর সম্পত্তির বিলি বন্টন হচ্ছে কারে কী সম্পদ দেওয়া হলো সেই জিনিসগুলো আমার কী করতে হবে, আলাদা করে একটা শিডিউলে দেখায় দিতে হবে। আর এখানে যেটা মাথায় রাখতে হবে যে সকল সম্পত্তি পূর্ণ জামানতযুক্ত পাওনাদারকে দেওয়া হয়ে থাকে তা থেকে দেনা পরিশোধের পর অতিরিক্ত অর্থ বিষয় বিবরণীর সম্পত্তি পাশ হয়েছে যোগ হবে, তবে এখান থেকে কোনো রিসিভারের ফি বাদ যাবে না। দেউলিয়া ব্যক্তির ব্যবসার সম্পদ ও দায় ব্যক্তিগত সম্পদ ও দায়ের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আর কোম্পানির লিকুইডেশন হয় কোম্পানি আইন 1994 দ্বারা, এটা কিন্তু এখানে প্রযোজ্য হবে না। স্বামী বা স্ত্রীর নিকট থেকে গৃহীত ঋণ আনসিকিউর্ড ক্রেডিটর হিসেবে দেখাতে হবে। দেউলিয়া ব্যক্তির ব্যক্তিগত দায়কে প্রতিষ্ঠানের আনসিকিউর্ড ক্রেডিটর হিসেবে দেখাতে হবে। অগ্রাধিকার পাওনাদার বলতে সরকারের পাওনা দেউলিয়া ঘোষিত হওয়ার পূর্ববর্তী 6 মাসের জন্য করণিক শ্রমিকের বেতন মজুরি জনপ্রতি 2000 টাকা করে দিতে হবে। আর রিসিভারের খরচ সম্পদের বিক্রয় মূল্য থেকে বাদ দিতে হবে, তবে রিসিভারের ফি ধরতে হবে খরচ বাদ দেওয়ার পূর্বের বিক্রয় মূল্যের উপর। জীবন বিমার সারেন্ডার ভ্যালু সম্পত্তির পাশে দেখাতে হবে, কোনো দায় পরিশোধ করলে তা আগে বাদ দিতে হবে। অংশীদারের কারবারের ক্ষেত্রে ব্যক্তিগত দায় ব্যবসায় আসবে না, তবে অব্যাহতিপ্রাপ্ত সম্পত্তি বাবদ 3 লাখ টাকা বাদ দিয়ে বাকি টাকা সম্পত্তি হিসাবে যোগ হবে। ব্যাংক ঋণ পরিশোধ করার পর যদি অন্যান্য জামানতবিহীন পাওনাদাররা তাদের পাওনার 50% না পায় তাহলে ব্যাংক ঋণ 100% পরিশোধিত করতে হবে না। তখন ব্যাংক ঋণ অন্যান্য জামানতবিহীন পাওনা মোট হিসাব করে অনুপাত করে তারপরে ব্যাংকে দিতে হবে 100% জামানতবিহীন, আর পাওনাদার দিতে হবে 50%। সম্পত্তির মোট মূল্য থেকে অগ্রাধিকৃত পাওনাদারদের পাওনা বাদ দিতে হবে। তারপরে এটা সবার জন্য, ব্যক্তি এবং অংশীদারদের জন্য, দুই পার্টির জন্য এটা প্রযোজ্য হবে। কোনো অর্থ পাওয়া গেলে সম্পত্তি হিসাবে দেখাতে হবে। তারপরে 1997 সালের 66 ধারা অনুসারে নগদ টাকা সহ মোট আদায়কৃত অর্থের উপর রিসিভারের ফি ধরতে হবে। কোনো অবস্থাতেই নগদ টাকা বাদ দেওয়া যাবে না, কারণ রিসিভার তার হাতে যে টাকা পায় তার উপর শর্ত অনুযায়ী হয় 10%, 5% বা 1% ফি পাবে। আর সকল অলিক সম্পত্তি ঘাটতি হিসাবের খরচের দিকে ক্ষতি হিসাবে দেখাতে হবে। সম্ভাব্য দায় প্রকৃতি দায়ে রূপান্তর হলে আনসিকিউর্ড ক্রেডিটর হিসাবে দেখাতে হবে। দেউলিয়া ব্যক্তির গোপন সম্পত্তির বিক্রয় মূল্য দায় পরিশোধে ব্যবহার করা যাবে। এক্ষেত্রে গোপন সম্পত্তির আয় বাবদ তাকে 15% সম্মানী দিতে হবে। ব্যক্তিগত বাসগৃহ অব্যাহতিপ্রাপ্ত সম্পদের মধ্যে পড়তে হলে তা অবশ্যই বন্ধকিহীন থাকতে হবে। দেউলিয়া ব্যক্তির মূলধন উত্তোলন লাভ ক্ষতি না দেওয়া থাকলে সমাপনী রেওয়া মিল করে তা নির্ণয় করে নিতে হবে। দেউলিয়া ঘোষিত হওয়ার দিন তফসিলে উল্লেখিত পাওনাদাররা তার থেকে কিন্তু 6% হারে সুদ পাওয়ার দাবিদার। কোনো সম্পত্তি আদায়যোগ্য মূল্য না থাকলে পুস্তক মূল্যই হবে আদায়কৃত মূল্য। এই কয়টা কনসেপ্ট যদি জানা থাকে তাহলে আমার কিন্তু কি দেউলিয়ার যে দুইটা হিসাব, প্রথমটি হচ্ছে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স, দ্বিতীয় হচ্ছে ডিফিসিয়েন্সি অ্যাকাউন্ট, এই দুইটা অ্যাকাউন্ট আমার করতে হবে। আশা করি যে আজকের যে আলোচনা এটা সবাই বুঝতে পেরেছ। তারপর যদি কারো কোনো সমস্যা থাকে ওভার ফোন বা সামাজিক যোগাযোগ মাধ্যম বা যেভাবে হোক আমার সাথে আলাপ করে নিলে আমি এটা তোমাদের সলভ করে দেব। এই প্রত্যাশায় তোমাদের শুভকামনা রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।